আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালের সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই শিরোনাম। চিকিৎসকদের পর্যবেক্ষণে ডোনাল্ড ট্রাম্প, শরীরে হালকা জ্বর ও মৃদু শ্বাসকষ্ট, সামরিক হাসপাতালে বসেই দেশ চালাচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা শনাক্তে বহুমুখী সংকটে যুক্তরাষ্ট্র, জটিলতার মুখে নির্বাচন, এমনকি জাতীয় নিরাপত্তাও। ভারতে করোনার মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়ালো। স্পেনে করোনার দ্বিতীয় ঢেউ, মাদ্রিদের 30 লাখ লোক লকডাউনে। হামলার মুখে অস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী, হতাহতের সংখ্যা বাড়ছে। আজারবাইজানে পরমাণু হুমকি আর্মেনিয়ার। এবং চীনকে তোষামদে পালিয়ে আশ্রয় প্রার্থী উইঘুর মুসলিমদের নির্যাতন করছে আরব দেশগুলো, গ্রেফতার নিপীড়নের পর তুলে দিচ্ছে বেইজিংয়ের হাতে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃদু উপসর্গ এবং সামান্য শারীরিক দুর্বলতা থাকলেও শ্বাস প্রশ্বাসে কিছুটা জটিলতা দেখা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়ার 24 ঘন্টা পেরিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি চাঙ্গা থাকলেও শরীরে হালকা জ্বর রয়েছে। বিস্তারিত রিপোর্টে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে শুক্রবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি। মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে। হোয়াইট হাউস ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন 1-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়লেও কারো সঙ্গে কথা বলেননি। ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের চিকিৎসা বিষয়ক বিভাগের প্রধান ডেভিড এনএস মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে মাস্ক না পরার খেসারত দিতে হবে। ট্রাম্পের জ্বরের মাত্রা অল্প, তবে তার নাকে সমস্যা আছে, সেই সঙ্গে কাশি আছে। ডাক্তার নেস বলেন, আমার বড় আশঙ্কা হলো প্রেসিডেন্টের সংক্রমণের পরিমাণ অপেক্ষাকৃত বেশি। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে, তবে তিনি বেশ চাঙ্গা রয়েছেন। তাকে কিছু ওষুধও দেওয়া হয়েছে। তবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আপাতত হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে যাওয়ার আগে ভিডিওতে নিজের শারীরিক অবস্থার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া। Thank everybody for the tremendous support. I'm going to Walter Reed Hospital. I think I'm doing very well. But we're going to make sure that things work out. The First Lady is doing very well. এদিকে করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারা। তিনি বলেছেন ট্রাম্প এখনও প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনা ভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। এই কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নিতে হবে। করোনা ভাইরাসের কোনো ওষুধ না থাকায় তাকে প্রাথমিকভাবে অ্যান্টিভাইরাল রেমডেসিভির দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আলাদা করে অক্সিজেন নিতে হয়নি প্রেসিডেন্টকে। এদিকে এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তার প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ওই সময় তিনি বলেন তার উপসর্গ অনেকটাই মৃদু এবং তিনি ভালো আছেন। দ্রুত সেরে ওঠার প্রত্যাশার কথাও বলেন তিনি।
বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা নেগেটিভ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেনের ডাক্তার কেভিন ও কনর। স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের করোনা টেস্ট করানো হয়। নির্বাচনী বিতর্কের একদিন পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হন। যেহেতু ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন, সুতরাং শঙ্কা ছিল তিনিও করোনা আক্রান্ত হতে পারেন। কিন্তু শুক্রবার তিনি ও তার স্ত্রী পিসিআর টেস্ট করান, সেখানে দুজনই নেগেটিভ হন। বহুমুখী সংকটে যুক্তরাষ্ট্র। একদিকে করোনা ভাইরাস মহামারী, সামনেই নির্বাচন, অর্থনীতি টালমাটাল। তার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তিনি হওয়ায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। এটি একই সঙ্গে যেমন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, তেমনি বহির্শত্রুরাও নেতৃত্বের শূন্যতার সুযোগ নিতে পারেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। I'm going to Walter Reed Hospital. I think I'm doing very well. হাসপাতালে যাবার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ হাসি খুশি এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি ভালো আছেন। কিন্তু মুশকিল হচ্ছে তার বয়স। ৭৪ বছর বয়সী ট্রাম্পের মধ্যে কোভিড-19-এর লক্ষণ যত মৃদুই থাক না কেন, তিনি বড় ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকির কারণেই আসন্ন দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক, নির্বাচনী প্রচার, পোর্টল্যান্ড সহ বিভিন্ন শহরে চলমান সহিংসতা, অর্থনৈতিক সংকট ইত্যাদি এক একটি বড় প্রশ্ন হয়ে সামনে হাজির হয়েছে। সংবিধানে বাধ্যবাধকতা না থাকলেও রেওয়াজ আছে প্রেসিডেন্ট অসুস্থ হলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে গেলেও দায়িত্ব হস্তান্তর করেননি। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজ দলের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপর তাহলে তার ভরসা কি আদতেই নেই? অন্যদিকে সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষণে বলা হচ্ছে, প্রেসিডেন্টের স্বাস্থ্য ঝুঁকি অনেক বড় সংকট তৈরি করতে পারে। এটি একই সঙ্গে যেমন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, তেমনি বহিঃশত্রুরাও নেতৃত্বে শূন্যতার সুযোগ নিতে পারে। এর সঙ্গে যখন অর্থনৈতিক সংকট যুক্ত হয় কোটি মানুষের বেকারত্বের বিষয়টি, তখন তা অনেক জটিল হয়ে ওঠে। এরই মধ্যে এর ধাক্কা গিয়ে লেগেছে পুঁজিবাজারে। ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ুন, এটা অন্তত কোনো রাজনীতিকে চান না, কারণ এটি একটি দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। তার চেয়েও বড় কথা, এটি একটি মানবিক বিষয়। এ অবস্থায় তিনি দ্রুত সেরে উঠুন, এটাই সবার চাওয়া। এই চাওয়ার পাশাপাশি সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বিষয় রয়েছে, কারণ এমন একটি বিষয় রাষ্ট্রের জন্য অনেক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এমন জটিল পরিস্থিতির মধ্যেই আগামী ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক হবার কথা রয়েছে। মাইক পেন্স করোনামুক্ত হলেও তিনি গত দুদিনে ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ফলে কমলা হ্যারিসের সঙ্গে তার অনুষ্ঠেয় বিতর্কটি নিয়েও সংশয় তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে তা হলো নির্বাচন। আর মাত্র ১ মাস বাকি নির্বাচনের। এ অবস্থায় দীর্ঘ সময়ের জন্য ট্রাম্পকে প্রচার কাজ থেকে দূরে থাকতে হবে। লক্ষণ যত মৃদুই হোক না কেন, ট্রাম্প ও ফার্স্ট লেডিকে অন্তত 10 দিন আইসোলেশনে থাকতেই হবে। একেবারে নির্বাচনের আগে হয়তো তার চলাফেরার অনুমতি মিলবে, কিন্তু এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবার কথা পরের 2 প্রেসিডেন্সিয়াল বিতর্ক। সেই ক্ষেত্রে এই বিতর্কের কি হবে? প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে সমালোচনা থামতে না থামতেই অসুস্থতার কারণে দ্বিতীয় এবং তৃতীয় বিতর্ক অনুষ্ঠানই প্রশ্নের মুখে পড়ে গেল। ডোনাল্ড ট্রাম্প নিজেই তার পুরো প্রচার দলকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন। গত 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম বিতর্কের মঞ্চে তিনি মাস্ক খুলে কথা বলেছিলেন। সাজঘরে মাইক পেন্সের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। বলা হচ্ছে সে সময়ও তার মুখে মাস্ক ছিল না। এরই মধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রোনা ম্যাকড্যানিয়েল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস হয়ে উঠেছে নতুন হটস্পট। ফলে তার পুরো প্রচার দলই এক গভীর সংকটে পড়ল বলা যায়। এই পরিস্থিতি বাইডেনের জন্য এক সতর্ক বার্তা হয়ে এসেছে। শুক্রবার খবর পাওয়ার পরপরই ট্রাম্প ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাইডেন। কিন্তু এ তো গেল তাৎক্ষণিক কথার রাজনীতি। সামনের দিনগুলোতে কথা বলা ও প্রচার কাজে বাইরে যাওয়া, সভা ও শোভাযাত্রাগুলো তিনি কিভাবে করবেন সেই প্রশ্ন উঠে গেছে। এরই মধ্যে অনেকেই বাইডেনকে প্রচার কাজের পরিসর কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে অনলাইন প্রচারকেই গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। সবকিছু মিলে সাময়িক হলেও জটিল এক রাজনৈতিক সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টিফেনও করোনায় আক্রান্ত হয়েছেন। নির্বাচনী প্রচারণার মুখপাত্র টিম মার্টাফ এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্লুর মতো সামান্য লক্ষণ দেখা দেওয়ায় শুক্রবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন স্টিফেন। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিলেন তার ক্যাম্পেইন ম্যানেজারও। স্টিফেন জানিয়েছেন তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকবেন। এবার অন্যান্য প্রসঙ্গ। রিসোর্ট ব্যবসায় মন্দার ফলে যুক্তরাষ্ট্রে 28,000 ব্যক্তিকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ডিজনি থিম পার্ক কর্তৃপক্ষ। যারা চাকরি হারাচ্ছেন তাদের মধ্যে 67% খণ্ডকালীন কর্মী বলে জানিয়েছে ডিজনি। করোনা মহামারীতে ডিজনি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বড় আঘাতটি লেগেছে তাদের থিম পার্ক ও রিসোর্ট ব্যবসায়। ডিজনির পার্ক ইউনিট 2019 অর্থ বছরে আয় করেছিল $2,600 কোটি বেশি। চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে সেটি ধসে গেছে। এ সময় পরিচালনা মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 58%। ডিজনি বৈশ্বিক স্বাস্থ্য সংকটের এ সময়ে মাত্র কয়েক সপ্তাহে $100 কোটি আয় হারিয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরেই চীন তার দেশের নারী নাগরিকদের উপর বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এবার সরাসরি চীন লক্ষাধিক শিশুকন্যাকে হত্যা করেছে বলে অভিযোগ জানালেন আমেরিকান এডুকেশন সেক্রেটারি বেস্টি ডেভোস। জাতিসংঘের সাধারণ পরিষদের তরফে একটি ভার্চুয়াল বৈঠকে তিনি এই অভিযোগ তোলেন। এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ছাড়াও উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব। তবে শি জিনপিং ওই ওয়েবনিয়ারে থাকলেও বেস্টি ডেভোসের গুরুতর অভিযোগের কোনো জবাব না দিয়ে চুপ করে থাকেন। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের সরকারি হিসেবে গত 24 ঘন্টায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 1182 জন। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় শনাক্ত 1182 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 3,67,565 জন হলো। আর গত একদিনে মারা যাওয়া 20 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 5,325 জনে দাঁড়ালো। ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে 1069 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1,842 জন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 79,476 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত 64,64,012 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 54 লাখের বেশি করোনা রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় মাদ্রিদে আবারও লকডাউন জারি করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। এর ফলে অন্তত 30 লাখ মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর বাইরে যেতে পারবেন না। এর চারপাশের আরও 9টি শহরেও থাকবে একই নিষেধাজ্ঞা। নতুন নিয়মে সেখানকার বার ও রেস্টুরেন্টগুলোতে রাত 10টার পর খোলা রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। যে কোনো জায়গায় একসঙ্গে জড়ো হতে পারবেন সর্বোচ্চ 6 জন। স্পেনের কেন্দ্রীয় সরকার এসব বিধিনিষেধ আরোপ করলেও এর বিরোধিতা করছে মাদ্রিদ প্রশাসন। নির্দেশনাগুলো কার্যকর করার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছিল তারা। ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো স্পেনেও সম্প্রতি ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত কয়েকদিন ধরে দৈনিক 10,000-এর বেশি রোগী শনাক্ত হচ্ছেন। শুক্রবার সেখানে 11,325 জন নতুন রোগী পাওয়া গেছে। মারা গেছেন অন্তত 113 জন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘের একটি প্লেনারি অধিবেশনে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে। আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অধিবেশনে এসব কথা বলেন ডক্টর মোমেন। এ সময় পরমাণু অস্ত্র নিরোধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন তিনি। এসব সুপারিশের মধ্যে রয়েছে পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায় সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা। এবার নেব ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে।
হামলার মুখে অস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী, হতাহতের সংখ্যা বাড়ছে। আজারবাইজানে পরমাণু হুমকি আর্মেনিয়ার। এবং চীনকে তোষামদে পালিয়ে আশ্রয় প্রার্থী উইঘুর মুসলিমদের নির্যাতন করছে আরব দেশগুলো, গ্রেফতার নিপীড়নের পর তুলে দিচ্ছে বেইজিংয়ের হাতে। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th Avenue, Jackson Heights, New York 11372. Phone 718-685-2855. New York Insurance Brokerage. আমার ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাথে। New York Car and Limo Services. আমার গাড়ির বেস ও ইন্স্যুরেন্স দুটোই নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারদের সাথে। অটো হোম বিজনেস ইন্স্যুরেন্স আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে করি। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ আপনাদের সেবায় নিয়োজিত। New York Insurance Brokerage, 7116 35th Avenue, Jackson Heights, New York. Phone 718-476-2025. নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। আজই যোগাযোগ করুন 16709 Hillside Avenue, 2nd floor, Suite 2/A, জ্যামাইকা, নিউ ইয়র্ক 11432। ফোন নাম্বার 9418223090। ইমেল liduchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধ। এই পরিস্থিতিতে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে আর্মেনিয়া। অন্যদিকে আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন দেয়া তুরস্ক আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে বলে দখলকৃত ভূমি না ছাড়া পর্যন্ত আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধ। যুদ্ধের ষষ্ঠ দিনে আর্মেনীয় বাহিনীর ফেলে যাওয়া বেশ কিছু সামরিক যান এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে আজারি বাহিনী। আজারবাইজানি সেনাদের তুমুল আক্রমণের মুখে পালিয়ে যাবার সময় এসব ফেলে গেছেন তারা। আর্মেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেশ কিছু এলাকা পুনর্দখলে সক্ষম হয়েছে আজারি বাহিনী। এদিকে আর্মেনিয়ার অভিযোগ আজারবাইজান কারাবাখের মূল শহর স্টেপানাকার্টেও বোমা বর্ষণ করেছে। বিতর্কিত নাগোর্নো ও কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং জাতিগত আর্মেনীয়দের মধ্যে সংঘাত চলছে। সংঘাত বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। তবে এই তিন পরাশক্তির পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে তুরস্ক। আঙ্কারা বলছে এই তিন বড় শক্তির শান্তি পদক্ষেপে কোনো ভূমিকা না নেওয়া উচিত।
জবাবে তুরস্কের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যদিও সেই হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে আজারবাইজান ও তার মিত্রদের সহায়তা করতে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে আর্মেনিয়া। মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে লড়তে ককেশাস পর্বতে পাক সেনাও হাজির হয়েছে। আফগানিস্তানও সমর্থন জানাচ্ছে আজারবাইজানকে, আর তুরস্ক তো প্রকাশ্যেই সমর্থন জানিয়ে সামরিক সহায়তা দিচ্ছে। এমন পরিস্থিতিতে পরমাণু হামলার হুমকি পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। গত এক সপ্তাহের লড়াইয়ের দুপক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস হয়েছে। দুপক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আর্মেনিয়া সেনার অভিযোগ, আজারবাইজানের পক্ষে তুরস্ক তাদের F-16 যুদ্ধবিমান পাঠিয়েছে। আজারবাইজান সিরিয়া থেকেও ভাড়াটে সেনা এনেছে বলেও অভিযোগ তুলেছে। অন্যদিকে আর্মেনিয়ার সমর্থনে রুশ সেনার আগমনের খবর মিলেছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। শুধুই কি চীন? আরব দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে চীনের নিপীড়িত উইঘুর মুসলিমদের উপর অকথ্য নির্যাতনের। চীনকে খুশি রাখতে সেখান থেকে পালিয়ে আরব দেশে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের গ্রেফতার ও চূড়ান্ত মাত্রার নির্যাতনের পর আবার বেইজিংয়ের হাতে তুলে দিচ্ছে সৌদি আরব সহ মুসলিম দেশগুলো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরব দেশগুলো উদীয়মান শক্তি চীনকে খুশি রাখতে সবকিছুই করতে পারে। এখন চীনকে তোষামদের অংশ হিসেবে নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশী উইঘুরদের গ্রেপ্তার করে আবার চীনে ফেরত পাঠাতে শুরু করেছে। অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো এবং চীন। জানা গেছে, বেইজিংয়ের সঙ্গে মিলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো অনেক উইঘুর শিক্ষার্থী ও ধর্মপ্রাণ ব্যক্তিদের হয়রানি করছে। এক উইঘুর নারীর অভিযোগ, নিজের স্বামীকে 5 বছর ধরে দেখছেন না তিনি। সৌদি আরবে হজ পালনের সময় তাকে গ্রেপ্তার করে চীনে ফেরত পাঠানো হয়। তারপর থেকে আর তার কোনো খোঁজ নেই। চীন সরকার 2014 সাল থেকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নমূলক অভিযান চালিয়ে আসছে। কিরগিজস্তান, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সীমান্ত ঘেঁষা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি 1949 সাল থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় 1 কোটি উইঘুর মুসলমানের বসবাস। সেখানে তাদের আধিপত্য টেনে ধরতে চীন সরকার আদিবাসী চাইনিজ হান জাতিগোষ্ঠীর বসতি বাড়াচ্ছে। অন্যদিকে মুসলিম নারীদের জোর করে বন্ধ্যা করিয়ে দিচ্ছে। ফলে দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে উইঘুররা। বিবিসি ও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, অন্তত 10 লাখ উইঘুরকে চীনের বিভিন্ন বন্দিশালায় আটক করে রাখা হয়েছে। তাদের ওপর নানা ধরনের নির্যাতন করা হচ্ছে। এমনকি দাসদের মতো বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে সেই পণ্য বিদেশে রপ্তানি করছে শি জিনপিং সরকার। এমন অবস্থায় অনেক উইঘুর মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তবে এখন এসব আরব দেশও তাদের খুঁজে খুঁজে অবর্ণনীয় নির্যাতন শুরু করেছে। I stayed there 15 days and studied Uyghur community. মধ্যপ্রাচ্যের উইঘুরদের নিয়ে কাজ করা উইঘুর অধিকার কর্মী আব্দু আলী আয়ুব গণমাধ্যমকে বলেছেন, তিনি এমন 5 জন উইঘুরের খবর পেয়েছেন তাদের সৌদি আরব কর্তৃপক্ষ নির্যাতনের পর চীনের হাতে তুলে দিয়েছে। 5 Uyghur deported to China from Saudi Arabia, and among them I know 3 of them. I know personally. এদিকে চীনকে তোষামত করতে মিশর সম্প্রতি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্তত 12 জন উইঘুর শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং কয়েক ডজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও এ ধরনের খবর পাওয়া গেছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর দেশটির একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ইরিনা স্লোভিনা নামের এই সাংবাদিক রাশিয়ার একটি নিউজ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলছি।
পুতিন সরকারের নির্দেশে নিজের বাসায় পুলিশ তল্লাশি চালানো ও হয়রানির পর তিনি ওই পোস্ট দেন। মারাত্মক দগ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতনের শিকার হয়ে এক তরুণীর মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে। নির্যাতিতার গ্রামে সংবাদ মাধ্যমকেও কার্যত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামের সব প্রবেশপথে পুলিশ বসিয়ে সাংবাদিকদের আটকে দিচ্ছে প্রশাসন, যাতে সেখানকার কোনো খবর প্রকাশ করতে না পারে। সরকার প্রভাবিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বারবার শ্বাসরোধের চেষ্টা, আর তাতেই চোট লাগে ঘাড়ে। সার্ভিক্যাল স্পাইনের সেই ক্ষতই হাথরাসের এই তরুণীর মৃত্যুর কারণ। তবে চূড়ান্ত রিপোর্টে ধর্ষণের উল্লেখ নেই। গোপনাঙ্গে ক্ষতের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সেই ক্ষত কিসের নেই তারও কোনো ব্যাখ্যা। ময়নাতদন্তের ওই রিপোর্টকে অবলম্বন করেই ছড়ি ঘোরাচ্ছে যোগী আদিত্যনাথের পুলিশ। এই পরিস্থিতিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের আলোচনার কেন্দ্রে থাকা হাথরাস। এবার খেলার সংবাদ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শ্রীলঙ্কাকে টপকে ৮ নম্বরে জায়গা করে নেওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬১। শুক্রবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে টপকে ৮-এ উঠে এসেছে বাংলাদেশ। লঙ্কান নারীরা ৪৭ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে। র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকারও। এক ধাপ এগিয়ে ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে তারা। প্রোটিয়া নারীদের উন্নতিতে পঞ্চম স্থানে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ড নারী দলকে। এছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এ কোনো পরিবর্তন নেই। ১৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। এবার সংস্কৃতি সংবাদ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত তাহলে আসলেই খুন হয়েছিলেন? গলার গভীর ক্ষত এবং তদন্তের নতুন বাঁকে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। আর শেষ পর্যন্ত তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের রাজসাক্ষী হতে পারেন পাচক নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পাঠানি। আত্মহত্যাকে পেছনে ফেলে এখন খুনের মোটিভ নিয়ে এগোচ্ছেন গোয়েন্দারা। আরও জানাচ্ছেন তমা চৌধুরী। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার পরিবার ও ফ্যানরা। তিনি আত্মহত্যা করেছেন এটা বিশ্বাস করতে চাননি কেউ। এখন বিশ্বাস করতে চাচ্ছেন না চিকিৎসকরাও। তারা এর যুক্তি হিসেবে বলছেন, সুশান্তের গলায় যে গভীর দাগ দেখা গেছে তা কিছুতেই প্রমাণ করে না যে তিনি আত্মহত্যা করেছেন। মুম্বাই পুলিশের কাছ থেকে অভিনেতার মৃত্যু তদন্তের ভার ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে যাওয়ার পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সকে নতুন করে সুশান্তের ভিসেরা পরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি সিবিআইয়ের হাতে ভিসেরা পরীক্ষার রিপোর্ট তুলে দিয়েছে এইমস। তাতে সাফ জানানো হয়েছে অভিনেতার উপর বিষ প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ফরেনসিক রিপোর্টে জানানো হয়েছে এটি একটি খুনের ঘটনা। চিকিৎসকরা বলেছেন সুশান্তের গলার দাগ কোনোভাবে প্রমাণ করে না যে তিনি আত্মহত্যা করেছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, যদি তিনি আত্মঘাতী হতেন তবে গলার দাগ আরও উপরের দিকে যেত, কিন্তু যে জায়গায় গভীর কালো দাগ ছিল তা খুনের জন্যই হয়েছে। অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। কুপার হাসপাতালে যেখানে সুশান্তের দেহের ময়নাতদন্ত হয়েছিল সেখান থেকেই রিপোর্ট বিকৃত করার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। কোনো বিষক্রিয়ার প্রমাণ না মিললেও খুনের তত্ত্ব একেবারে উড়িয়ে দিতে পারছেন না এইমসের চিকিৎসকের দল। গত 14 জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই তার মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা চলছিল। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মুম্বাই পুলিশ জানিয়েছিল সুশান্ত আত্মহত্যাই করেছেন। তবে সিবিআই তদন্তে বেরিয়ে আসছে একের পর এক রহস্যের জাল। এদিকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের সাক্ষী হতে পারেন পাচক নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পিঠানি। ১৬৪ ধারা অনুযায়ী দুজনের বক্তব্য রেকর্ড করবে সিবিআই। অভিনেতার মৃত্যুর পর থেকেই তদন্তে বারবার উঠে এসেছে নীরজ এবং সিদ্ধার্থের নাম। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে।
নীল চোখ। সচরাচর এমন নীল আভাযুক্ত চোখের অধিকারী মানুষের দেখা মেলে না। অনেকেই নীল লেন্স পরে সেই স্বাদ মেটান, আর বাদামি বা কালো চামড়ার মানুষের নীল চোখ তো একেবারেই অবিশ্বাস্য। তবে ইন্দোনেশিয়ার একটি দ্বীপের সবার চোখই জলজলে নীল। চলুন দেখে নেই রিপোর্টটি। সাদা চামড়ার ইউরোপীয় বা আমেরিকান নয়, রয়েছে বাদামি এশিয়ান মানুষের এমন একটা দ্বীপ যার বাসিন্দাদের সবার চোখই নীলবর্ণের। ভাবছেন এটা আবার কখনো সম্ভব নাকি? তবে এটাই সত্যি। ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্বের বাটন দ্বীপের পূর্ব সুলাওসি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সবার চোখের রং নীল। যদিও এর পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ, যা শুনলে অবাক হবেন আপনিও। ইন্দোনেশিয়ার সুলাওসি নামক ওই অঞ্চলের আদিবাসী উপজাতি সম্প্রদায়ের বাসিন্দাদের গায়ের ও মাথার চুলের রং বাদামি এবং কালো হলেও সবারই চোখই নীল রঙের। শুধু তাই নয়, সেখানকার ছোট ছোট ছেলে মেয়েদেরও চোখের রং নীল বর্ণের। তাদের এই নীল চোখের পেছনে রয়েছে বিরল ওয়েডেনবুর্গ সিনড্রোম নামে পরিচিত একটি হরমোন, যা চোখের রঙ্গকোষকে প্রভাবিত করে। আর এই হরমোনের প্রভাবে তাদের নীল রঙের চোখ তৈরি হয়, যা গোটা ইন্দোনেশিয়ায় অত্যন্ত বিরল। যেখানে বেশিরভাগ মানুষের মাথার চুলের রং কালো হলেও চোখ নীল রঙের হয়, আর এর পেছনে রয়েছে বংশগত ওই বিরল হরমোনই। CM শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এ ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। চিকিৎসকদের পর্যবেক্ষণে ডোনাল্ড ট্রাম্প, শরীরে হালকা জ্বর ও মৃদু শ্বাসকষ্ট, সামরিক হাসপাতালে বসেই দেশ চালাচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা শনাক্তে বহুমুখী সংকটে যুক্তরাষ্ট্র, জটিলতার মুখে নির্বাচন, এমনকি জাতীয় নিরাপত্তাও। ভারতে করোনার মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়ালো। স্পেনে করোনার দ্বিতীয় ঢেউ, মাদ্রিদের 30 লাখ লোক লকডাউনে। হামলার মুখে অস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী, হতাহতের সংখ্যা বাড়ছে। আজারবাইজানে পরমাণু হুমকি আর্মেনিয়ার। এবং চীনকে তোষামদে পালিয়ে আশ্রয় প্রার্থী উইঘুর মুসলিমদের নির্যাতন করছে আরব দেশগুলো। গ্রেফতার নিপীড়নের পর তুলে দিচ্ছে বেইজিংয়ের হাতে। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ ইন করুন www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়ার অভ্যেস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।